দেখুন এক প্রকার জনসমুদ্র যাকে বলা যায়। দেখুন কাঁটার উপরে শুয়ে রয়েছেন এক সাধক। এই সমস্ত নাগা সাধু রয়েছে, তারা যাচ্ছেন স্নান করতে। আজ 14ই জানুয়ারি 2025 মঙ্গলবার। আমরা এখন রয়েছি প্রয়াগরাজ, তা এলাহাবাদ আর কি, যার নাম ছিল এখন প্রয়াগরাজ হয়ে গেছে। তা আসার উদ্দেশ্য বুঝতেই পাচ্ছেন, কুম্ভমেলা, সেই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে স্নান করার উদ্দেশ্য নিয়ে আমরা এসছি এখানে। তবে এসেই প্রথমেই ধাক্কাটা খেলাম, ট্রেন থেকে নেমে মূল যে রাস্তা, এক্সিটের যে রাস্তা সেটা বন্ধ, গাড়ি রাখুন বন্ধ করে রেখেছে। আমাদেরকে বলা হলো উল্টো দিকে একটা রাস্তা রয়েছে, সোজা হেঁটে যেতে, সেদিক থেকে আমরা বেরোতে পারবো। তা এখান থেকে ডিস্টেন্স আছে কিন্তু প্রায় 9-10 কিলোমিটার মতো ঘাটের ডিস্টেন্স। তা বলছে গাড়িতে চলবে না, হেঁটে যেতে হবে। তা সেরকম একটা মানসিক প্রস্তুতি নিয়েই এসছি। চলুন দেখা যাক হেঁটে যেতে হয় না আমরা কোনো গাড়ি পাই আমাদের সেখানে পৌঁছে দেওয়ার মতো। আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোলাম। তা যেদিকে দিল্লির দিকে যদি আপনি মুখ করে দাঁড়ান, তাহলে ডান দিক দিয়ে ওরা আপনাকে বের করবে, পুরো ভিড়টাকেই ওরা কন্ট্রোল করছে। ডান দিক দিয়ে বের করছে আর বাঁ দিক দিয়ে পুরো ভিড়টা এসে ঢুকছে এলাহাবাদ প্ল্যাটফর্মে। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, কোনোভাবে কিন্তু ওরা বাঁ দিক দিয়ে মূল যে গেট সেখান থেকে বেরোতে দেবে না। ডান দিক দিয়ে আপনাকে কিন্তু বেরোতে হবে এবং ডিমার্কেট করা আছে আর গার্ডরেল বসানো রয়েছে, অর্থাৎ অন্য কোনো চান্স নেই, সেখান থেকে বেরোতে হবে। স্টেশন থেকে বেরিয়ে এই ডান দিকটা এসে এইরকম একটা অটো স্ট্যান্ড রয়েছে। তা সেইখানে আমরা একটা অটো বললাম, 50 টাকা করে বলছে পার হেড নেবে, ওরা যতটা দূর সম্ভব নিয়ে যাবে আর কি। তা এই হচ্ছে অটো, আমরা উঠবো, চলো যাই। আমরা অটোয় উঠলাম, যেরকম বললাম 50 টাকা করে পার সাওয়ারি ওরা নিচ্ছে। তা 6 জন পর্যন্ত নেয়, তা আমাদের 5 জনই আমরা আছি। তা যতটা বেশি সম্ভব বলছে নিয়ে যাবে, তারপরে পায়ে যেতে হবে। তা মানসিকভাবে প্রস্তুত হয়ে আসবেন, কারণ প্রচুর এখানে কিন্তু ওরা রাস্তা বন্ধ করে দিচ্ছে, কিছুটা যাচ্ছে এখানে আটকে যাচ্ছে। আমাদেরও সেরকম পরিস্থিতি হলো, সেরকম যাই, দেখি কিভাবে আমরা কতটা পৌঁছতে পারি। এলাহাবাদ স্টেশন থেকে সঙ্গমের ডিস্টেন্স হচ্ছে ওই 9.5 থেকে 10 কিলোমিটারের মতো। তা আমরা যে অটোয় উঠলাম, 50 টাকা ভাড়া নিল, ওই 4.5 কিলোমিটারের মতো এনে আমাদের নামিয়ে দিল। তা অনেকটাও ঘুরে ঘুরে এলো, সব জায়গায় পুলিশ আটকে দিচ্ছে। তো এখন হাঁটছি, এখান থেকে এখনও প্রায় ওই 4.5-5 কিলোমিটার ডিস্টেন্স আছে। তা ভোরের একদম ভোরের রাত আর কি, একদম সেই সময় আমরা প্রয়াগরাজের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। তবে প্রচুর পুলিশের চাপ রয়েছে যেটা দেখছি। তা অভিজ্ঞতা একটা নতুন, খারাপ লাগছে না, নতুন জায়গায় তো ভালোই লাগছে হাঁটতে। দেখুন এক প্রকার জনসমুদ্র যাকে বলা যায়, সারা ভারত এসে মিশেছে এখানে, জনপ্লাবন ঘটে গেছে। লাখ লাখ তীর্থযাত্রী। স্নানঘাটে যাবার আগেই এরকম ওয়াশরুম রয়েছে, এই যে পিঙ্ক রঙের দেখছেন এগুলো হচ্ছে মেয়েদের, আর এদিকে এই যে নীল রয়েছে এইগুলো হচ্ছে ছেলেদের ওয়াশরুম। তবে বেশ লাইন রয়েছে দুদিকেই। দেখুন কাঁটার উপরে শুয়ে রয়েছেন
এক সাধক। কুম্ভতেই কিন্তু এসবে দেখা পাওয়া যায়, অসাধারণ দৃশ্য। যত আমরা ঘাটের দিকে যাচ্ছি আস্তে আস্তে এইরকম ছোট ছোট কিছু দোকান দেখা যাচ্ছে। মেনলি মুড়ি বিক্রি হচ্ছে দেখছি, মুড়ি চিঁড়ে সব রয়েছে, প্রসাদ হিসাবে সবাই এটাই কিনছে। একটা কাণ্ড ঘটলো আর কি, তা আমরা দুজনে মিলে হারিয়ে গিয়েছিলাম, আর মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। সে কি অদ্ভুত অবস্থা, আমারটা যাও কাজ করছে, চন্দরটা একদমই কাজ করছে না। আবার প্রায় ধরুন মিনিট 20-25 মিলে দুজনে মিলে ফোনেতে যোগাযোগ না করে আলটিমেটলি ওই মানে আঁচ করে করে সেই জায়গায় পৌঁছানো হলো, শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে। সেই কুম্ভই হারিয়ে যাওয়ার মতো অবস্থা, সেই ঘটনা আমাদের সঙ্গেও ঘটলো। চলুন এবার স্নানঘাটের দিকে যাই। এই এসে পৌঁছালাম আমরা সেই কুম্ভ, সেই জায়গায়, সেই স্নান ঘাটে। রাত পেরিয়ে এখন ভোর, কত লোক স্নান করছে দেখুন খালি গায়ে এই ঠান্ডা জলের মধ্যে। বিশ্বাস আর ভারতের সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। সেই জন্য এত কষ্ট করে আসা, সেই এলাম, কোথায় এলাম? মহাকুম্ভ স্নান করতে। অসাধারণ অভিজ্ঞতা, জীবনের সেরা অভিজ্ঞতা। লক্ষ লক্ষ মানুষের মাঝে আজকে পুণ্যস্থান, মকর সংক্রান্তিতে পুণ্যস্থান ত্রিবেণীতে। এলা আমাদের সেই স্থান। স্নান করার পরে ভিজে পায়ে উঠে যাতে পুরো জায়গাটা কাদা না হয়ে যায়, তাই সুন্দর করে খড়ের বেশ একটা ছাউনি মতো করে দেওয়া হয়েছে, খড় বিছিয়ে একদম। প্রয়াগের জল অত্যন্ত পবিত্র, তাই এরকম ড্রাম বিক্রি হচ্ছে জল নিয়ে যাওয়ার জন্য। আর এখানে আবার ফুল আর ধূপ বিক্রি হচ্ছে জলে সেটাকে ভাসানোর জন্য। বিভিন্ন আখড়া থেকে সাধুরা এইভাবে গাড়িতে করে করে তারা আসছেন। এই আছেন, ইনি যাচ্ছেন ট্র্যাক্টরে করে, পরপর লাইন দিয়ে সব সাধুরা আসছেন, দীর্ঘ লাইন। আর একটা রথের মতো সব সাজানো রয়েছে, সুন্দর করে সাজানো, এক একটা আগ্রার এক একটা প্রসেশন মতো যেরকম হয় আর কি। সুন্দর করে সাজানো এক একটা রথ। এইরকম ঘোড়সওয়ার পুলিশ রয়েছে যারা পুরো ভিড়টাকে নিয়ন্ত্রণ করছে। এই যে দেখছেন সামনে একের পর এক সাজানো রথের মতো সব সাধুরা এতে করেই সঙ্গমে এসে পৌঁছাচ্ছেন শোভাযাত্রা করে, যেমন আপনাদের দেখাচ্ছি। কুম্ভই এলাম, আর কুম্ভর গল্প আপনাদের বলবো না তা তো আর হয় না। এই যে কুম্ভ, আমরা মহাকুম্ভে রয়েছি। এই কুম্ভ কথাটার মানে অর্থ হচ্ছে যে একটা আধার, যেটাকে আমরা বলি যে আমাদের অমৃত কুম্ভ। তো সেই অমৃত কুম্ভ নিয়ে কিন্তু বেশ একটা আমাদের পৌরাণিক একটা গল্প রয়েছে। সেই গল্পটা হচ্ছে
আমাদের দুর্বাসা মুনি যিনি ছিলেন তিনি কোনো এক সময় ইন্দ্রকে গিয়ে মানে ইন্দ্রের রাজসভায় গিয়ে তাকে একটা ফুলের তোড়া উপহার দিয়েছিলেন। তা ইন্দ্র সেটাকে নিয়ে তার পাশে ঐরাবত ছিল, ঐরাবতকে দিকে তার শুলিতে রেখেছিলেন। সে কিছুটা খেয়ে নেয় আর কিছুটা পা দিয়ে মারায়। তাতে দুর্বাসা মুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তা ক্রুদ্ধ হয়ে তিনি বলেছিলেন যে দেবতাদের যে সমস্ত ইমিউনিটি যেটা ছিল, তাদের যে অমরত্ব ছিল, তা আর থাকবে না। এটা শুনে দেবতারা বিচলিত হয়ে পড়লেন। তারা তখন সবাই মিলে গেলেন ব্রহ্মার কাছে। তা ব্রহ্মা বললেন তোমরা যাও বিষ্ণুর কাছে, বিষ্ণু এখান থেকে তোমাদেরকে উদ্ধার করবে। তখনই তারা হলো যে অমৃত আবার নতুন করে তাদেরকে তুলে আনতে হবে, যা তারা সেবন করলে পুনরায় অমরত্ব ফিরে পাবে। তা বাসুকী নাগকে করা হলো রজ্জু, আর মন্দার পর্বতকে করা হলো আধার। এবং তিনি কূর্ম অবতারে, বিষ্ণু নিজেই কূর্ম অবতারে সাহায্য করলেন অমৃত তুলে আনতে। পরবর্তী সময় অসুররা সেই অমৃত তারা হরণ করে নিয়ে পালিয়ে যায়। তখন ইন্দ্রর ছেলে জয়ন্ত তারা করে এবং সেই যে অমৃত নিয়ে যখন চলে যাচ্ছিলেন, 12 দিন ধরে সেই লড়াইটা চলেছিল। তো সেই 12 দিন লড়াইয়ের ফলে মানে 12 দিন মানে হচ্ছে দেবতাদের 12 দিন মানে আমাদের 12 বছর, সেই 12 বছর ধরে লড়াই চলেছিল। সেই 12 বছর মানে তাদের ক্ষেত্রে 12 দিন যে লড়াইটা চলে, 4 জায়গায় সেই কিন্তু কলসটাকে রাখা হয়েছিল, যেটা অমৃত কলস। সেই যে জায়গায় রাখা হয়েছিল সেখানে সেখানে হয়েছে এই কুম্ভ। তা এলাহাবাদ বা প্রয়াগরাজ হচ্ছে সেই রকম একটি জায়গা যেখানে সেই যে কলস থেকে কয়েক ফোঁটা অমৃত মাটিতে এসে পড়েছিল। তাই জায়গা স্থান মাহাত্ম্য এতটাই বেশি। এত বড় মেলা চত্বর, তাও কোনো নোংরা আবর্জনা নেই। সেক্ষেত্রে এই ভাইদের একটা বিরাট ভূমিকা রয়েছে, তা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। দেখুন, নাগা সাধুদের একটা বড় দল চলেছে মকর স্থানে। এই সমস্ত নাগা সাধু রয়েছে, তারা যাচ্ছেন স্নান করতে। বিরাট বড় শোভাযাত্রা। জাঁকজমকই আলাদা। আরাধ্য দেবতাও রয়েছে এই নাগা সাধুরা। দেখুন, দাঁত মাজার জন্য ওই দাঁতন বিক্রি হয় না, এখানে গোটা নিম গাছই প্রায় তুলে নিয়ে চলে এসছে। সাধুদের মিছিল দেখে এবার আমরা গঙ্গা পার হচ্ছি। ওই যে টেম্পোরারি যে ব্রিজটা থাকে, একাধিক ব্রিজ আছে, আমরা রয়েছে এখন 10 নম্বর ব্রিজে। 10 নম্বর ব্রিজটাই এখন এই মুহূর্তে খোলা রয়েছে ওপারে যাওয়ার জন্য। আস্তে আস্তে যাই ওপারটায়, ওপারেই সমস্ত সাধুদের আখড়াগুলো রয়েছে। আর যত প্রসেশন আপনাদেরকে দেখালাম সেগুলো সবই এই গঙ্গা টোপকে, মানে গঙ্গার উপর দিয়ে যে ব্রিজ রয়েছে এই টোপকেই যাচ্ছে। তো জায়গাটা তো অন্যরকম লাগছে। বেলা হচ্ছে কিন্তু আকাশে এখনো কুয়াশা পুরো ঢেকে রয়েছে, আর এমন ভাবে কুয়াশা পড়ছে যেন মনে হচ্ছে হালকা হালকা বৃষ্টি চলছে।
সকাল থেকে ঘুরে ঘুরে বেশ খিদে পেয়েছে। এখানে খিচুড়ি, শুকনো খিচুড়ি পাওয়া যাচ্ছে, তা ভাবলাম তাই খাওয়া যাক। চন্দ, কেমন খেতে? খিদেও পেয়েছে বলো? ওই টিফিন করে আর কি, ওই একটুখানি প্রসাদ খেয়ে নিয়ে তারপরে ভাবলাম একটু রেস্ট নেওয়া যায়। তা এইরকম বেশ কিছু টেন্ট করা আছে, বড় বড় সমস্ত টেন্ট। তা এখানে নিঃশুল্ক, আপনারা বসে রেস্ট নিতে পারেন, যতটা সময় ইচ্ছা করতে পারেন, কোনো পয়সা দিতে হবে না। আমরাও সেরকম বলে এসে এখানে বসলাম, কিছুটা রেস্ট নিই, আর তারপরে দেখি আস্তে আস্তে আমরা চলে যাব এলাহাবাদ স্টেশনের দিকে। ঘুম থেকে উঠে চন্দ আমার জন্য একটু খিচুড়ি নিয়ে এলো। তা বেশ সুন্দর খিচুড়ি, ভালো লাগছে। আশা করি এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। আমি আমার মতো করে চেষ্টা করলাম খুব ওটাকে এক্সপ্লোর করা। যদি ভালো লাগে এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক একটা আপনাদের প্রতি আবদার রইল।